নিজ দেশে ভ্রমণের পাশাপাশি এখন কিন্তু আমাদের দেশের অনেকেরই বাইরে ভ্রমণের ইচ্ছাটা অনেক, এবং অনেকেই কিন্তু আমাদের দেশ থেকে আমাদের দেশের বাইরে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য যায় প্রতি বছর। প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ভিসায় কিন্তু আমাদের দেশের লোকজন বিভিন্ন দেশে ভ্রমণ করে। তো আজকে আমরা কথা বলবো থাইল্যান্ডের ভ্রমণ ভিসা নিয়ে। তো থাইল্যান্ডের ভ্রমণ ভিসায় কি কি কাগজ, প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন ভিসা প্রসেসিংয়ের জন্য, সে বিষয়ে কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি যে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থাইল্যান্ডের ভিসার ব্যাপারে প্রথমেই আসবো ছবি। তো আপনারা যে কোনো ল্যাবে গিয়ে থাইল্যান্ডের ভিসা আবেদন করবেন সেই বিষয়ে তাদেরকে বললেই কিন্তু তারা কিন্তু আপনারা আর থাইল্যান্ডের ভিসার যে সাইজ, যে ছবির যে সাইজটা, সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনাদেরকে ছবি তুলে দেবে। তো তারপরে আমি যে বিষয়টা সেটা সবাই জানেন, আর তারপরও বলে দিই যে ভ্যালিড পাসপোর্টে কিন্তু আপনাদের মিনিমাম 6 মান্থ একটা মানে ভ্যালিডিটি থাকতে হবে। তো তারপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ব্যাংক স্টেটমেন্ট। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে করলে ভালো হয় এবং কিরকম টাকা বা কিভাবে করলে মূলত বিষয়টা গ্রহণযোগ্য হবে, বা এরকম অনেকেই আমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করেন। সেজন্য আমি বলবো যে যেহেতু এখানে মিনিমাম 6 মান্থের যে একটা ব্যাংক স্টেটমেন্ট, সেখানে কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে ভাই আমি যাব, তো আমার ব্যাংকে কিছু কিছু টাকা আছে, আমার স্যালারি আসে বা আমার বিজনেস পারপাস আমার কিছু টাকা আসে, তো লাস্টে আমি একটা বড় ফিগার রাখবো, তো সেইভাবে তারপরে স্টেটমেন্টটা উঠে মানে এইটা জমা দিলে হবে কিনা। তো আমি মনে করি যে আমার মনে হয় যে এটা কখনোই ভালো হবে না, কারণ এখানে আপনার যেহেতু আর্নিংয়ের যে বিষয়টা সেটা প্রুভ করার জন্য কিন্তু আপনারা প্রতি মাসে যে আপনার ব্যাংক হিসাবে, ব্যাংক অ্যাকাউন্টে যে আপনারা কিছু কিছু টাকা রাখবেন, সেটা কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট হলে ভালো হয়। দেখা গেছে যে আপনি কিছু টাকা প্রতি মাসে রাখলেন এবং কিছু টাকা সেখান থেকে প্রতি মাসে 10-15 হাজার আর করে এরকম রেখে দিলেন। এভাবে কিন্তু আপনার দেখা যায় 6 মাসে কিন্তু যদি 10-15-20 হাজার এরকম করে প্রতি মাসে কিছু কিছু করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু লাস্টে কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট হয়। কিন্তু সব শেষ করে কিন্তু আপনারা যদি লাস্টের দিকে যে একটা বড় অ্যামাউন্ট রাখেন, সেটা কিন্তু একটা চলমান ব্যাংক স্টেটমেন্ট লেনদেন সেটা কিন্তু হলো না। আমি মনে করি যে আপনাদেরকে যে আমি সাজেস্ট করব যে আপনাদের যে প্রতিনিয়ত যে ব্যাংকের যে হিসাবটা মানে টাকা লেনদেন, সেখানে প্রতি মাসেই কিছু কিছু টাকা জমা রাখুন, সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে। তারপরে যে ব্যাংক স্টেটমেন্টের সাথে সাথে যে একটা পেপারস, সেটা ব্যাংক সলভেন্সি, সেটা কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট ওঠানোর সময় কিন্তু আপনারা ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে কিন্তু সেটাও ম্যানেজ করে নিতে পারেন, সেটা চাইলেই হয়তো আপনাদেরকে অবশ্যই দেবে। তো এরপরে আমরা যে বিষয়টা, যে আপনার যে এই ইনকাম বা আপনার যে অ্যামাউন্ট বা ব্যাংকের যে টাকাটা, সেটার উৎস কি, মানে কোথা থেকে এই টাকাটা আপনি আর্ন করেন, সেই বিষয়ে কিন্তু একটু কথা না বললেই নয়। তো আপনার পেশা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আপনি যদি আপনি যদি বিজনেসম্যান হন, সেক্ষেত্রে আপনার যে বিজনেস সংক্রান্ত যেসব কাগজপত্র, যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, তারপর ভিজিটিং কার্ড, তো এই সংক্রান্ত পেপারস কিন্তু আপনাদের অবশ্যই লাগবে যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন। আর যদি আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অফিস কর্তৃক যে একটা এনওসি নো অবজেকশন লেটার, মানে এনওসি যেটা বলে যে আপনার অফিসের কোনো মানে সমস্যা নেই, আপনি বিদেশে ভ্রমণে গেলে সেই ক্ষেত্রে আপনার যে ছুটির যে বিষয়টা এনওসি, এবং তাদের কোনো অবজেকশন নেই আপনার বিদেশে ভ্রমণে, সেই সংক্রান্ত যে এনওসি, এটা কিন্তু অবশ্যই লাগবে।
তো তারপরে যে বিষয়টা, যে আপনার যদি কীরকম টাকা মানে ব্যাংক স্টেটমেন্টে রাখতে হবে, সেটা কিন্তু আপনারা পার পারসন 70 থেকে 80 হাজার টাকা এটা রাখলে কিন্তু অবশ্যই ভালো হয়। তো এরপরে যদি আপনারা যদি মনে করেন যে আমার ওয়াইফ নিয়ে যাব ঘুরতে থাইল্যান্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট সেটা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করা এবং নোটারি করা থাকতে হবে। তো এটা কিন্তু আপনারা যে ম্যারেজ সার্টিফিকেট সেটা কিন্তু উঠিয়ে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে নিতে পারবেন। এটা অত ওরকম যে অনেক ঝামেলা সেটা না, খুব সহজেই আপনারা নিজেরাই করতে পারবেন। তো থাইল্যান্ডের ভিসা আমি যতটুকু জানি, যতটুকু সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে 10 থেকে 15 দিনের মধ্যে সব কাগজপত্র এবং সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনার মানে ভিসাটা হয়ে যায়। সেক্ষেত্রে আমার জানা মতে প্রথমবার থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করলে যে এম্বাসি কর্তৃক আপনাকে ফোন করতে পারে। সেক্ষেত্রে ফোন অনেকে আমার জানা মতো অনেকে করেছে, অনেকের ফোন করেছে, আবার অনেকে করে না, এরকম হয় অনেক সময়, কিন্তু ফোন করতেও পারে। তো সেক্ষেত্রে আর তারপরে ফার্স্ট টাইম হয়তোবা ফোন করার সম্ভাবনাটা বেশি থাকে এম্বাসি কর্তৃক, এবং তারপরে সেকেন্ড টাইম থার্ড টাইম হয়তোবা ওইরকম ফোন থাইল্যান্ডের ভিসার ব্যাপারে হয়তোবা ওইরকম ফোন করে না এম্বাসির থেকে। তো তারপরেও আমি মনে করি যে যারা যারা ফ্রি আছেন, তো ভিসা নিজেরাই করতে চান, তারা অবশ্যই কিন্তু এই সংক্রান্ত ডকুমেন্টস আপনারা খুব সহজেই কালেক্ট করে আপনারা কিন্তু ভিসার জন্য প্রিপেয়ার হতে পারেন, প্রস্তুতি নিতে পারেন পূর্বের থেকে, এবং নিজেরাই কিন্তু আবেদন করতে পারেন। আর যাদের সময় নেই, যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা অবশ্যই তারা চাইলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কথা বলতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার কাছে যদি ওইরকম অ্যাভেলেবেল সময় থাকে, তো অবশ্যই নিজে নিজে করাটাই ভালো, কারণ নিজে নিজে করলে অনেক সময় নতুন অভিজ্ঞতা এবং অনেক কিছুই মানে বোঝা যায়, যেটা পরবর্তীতে বিভিন্ন সময় অন্যান্য এম্বাসি বা অন্যান্য বিষয়েও কিন্তু অনেকটা কাজে লাগে। তো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম কিন্তু আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে, ভ্রমণ ভিসা, ভিজিট ভিসা। তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।